নমস্কার সকলকে, আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। টাইটেল লিখে কিন্তু এতক্ষণ বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। অবশ্যই সামনে নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। আসলে দিন যায়, বছর যায়, মাস যায়, জীবনে অনেক পরিবর্তন আসে যায়, কিন্তু আমাদের জীবনে কিন্তু পরীক্ষার কোনো পরিবর্তন হয় না। সেই ছোটবেলা থেকে বড়বেলা অবধি নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, সব রকম। আর তার মাঝে তো জীবন তো ছেড়ে দিচ্ছেই না, সেও কিছু পরীক্ষা অবশ্যই আমাদের জন্য রেডি রাখছে। যেমন ধরো কোনো পরীক্ষা এক্সপেক্ট করছি ভালো হবে, হচ্ছে না, পেপার ক্যান্সেল হচ্ছে, রি এক্সাম হচ্ছে, তো এইরকম চ্যালেঞ্জেস থাকবেই। কিন্তু আমরা কি কর্মবিরতি নিতে পারি? একেবারেই নয়। মন ভেঙে ফেলা, হার মেনে নেওয়া সব থেকে সহজ জিনিস, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়ে যাওয়া, ভাগ্যের অজুহাত না দিয়ে শুধুমাত্র কর্মে একাগ্র থাকা, এটাই হচ্ছে জীবনের কিন্তু মূল মন্ত্র, বা এটাই কিন্তু জীবনের লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, চলো আজকে যখন যে টপিকটার ওপর কথা বলার সেই টপিকটা আলোচনা করি। সেটা হচ্ছে এক্সামের প্রস্তুতি কিভাবে নেবে। এই ভিডিওটা অলরেডি আমার কিন্তু চ্যানেলে রয়েছে। এই ভিডিওটাই বলবো না, এই ভিডিওটার মতন আরেকটা রয়েছে ইংলিশে। স্টুডেন্টদের খুব ডিমান্ড ছিল এই ভিডিওটা, মানে আমাকে তারা পার্সোনালি জানিয়েছে মেসেজ করে যে এই ভিডিওটা যেন একটু বাংলায় থাকে এবং যেন আর একটু ভালোভাবে এক্সপ্লেইনড থাকে। তো দেখো, এত বড় ভিডিও তো করা সম্ভব নয়, তবে আমি যে পয়েন্টসগুলো মডিফাই করেছি বা যেগুলো মনে হচ্ছে যে সত্যি তোমাদের সাথে আলোচনা করা উচিত, যে সত্যি আমিও ওই ফেজগুলোর মধ্যে দিয়ে গেছি, আমারও স্ট্রেস ছিল, আমিও পরীক্ষার প্রস্তুতি ওভাবেই নিয়েছি, ওভাবেই আমাদের জীবন ওভাবেই চলতে হয়। ব্যতিক্রম খুব একটা চোখে পড়ে না, আর ব্যতিক্রম নিয়ে ভাবাও আমাদের উচিত নয়। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রিয় 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 প্রিয়তম, জানি না কারোর কাছে প্রিয়তমা কিনা, হতেই পারে, জেন্ডার নিউট্রাল, অবশ্যই সেই জিনিসটি জেন্ডার নিউট্রাল, তবুও আমি মজা করছি। সেটি হচ্ছে আমাদের প্রিয় মোবাইল ফোন। বুঝতে পেরেছো এতক্ষণ নিশ্চয়ই? এতক্ষণ মুখের হাসিটা বিলীন হয়ে গেছে, হয়তো সবাই রেডিও আছো, স্কিপ কখন করবে ভিডিওটা, কারণ এই কথাটা শুনতে কারোর ভালো লাগবে না। যে মোবাইল ফোনটিকে দূরে রাখো। শুধুমাত্র মোবাইল ফোন নয়, যে কোনো জিনিস যেটা তোমার ডিস্ট্রাকশনস বাড়াতে পারে, সেই ডিস্ট্রাকশনকে রিমুভ করো। ইজি ব্যাপার নয়, আমি কখনোই ক্লেম করবো না এই ভিডিওটা শুনলে সাথে সাথে তোমার ফোনটা অফ হয়ে গেল আর তুমি পড়তে বসে পড়লে, সম্ভব নয়। তবে মিনিমাইজ করো। আমি ক্যান্সেলেশনের দিকে এখনই যেতে বলছি না, কিন্তু যে জিনিসটা তুমি তোমার হাতে আছে সেটা হচ্ছে মিনিমাইজ করা। স্ক্রিন টাইমের জন্য বা তোমার এন্টারটেনমেন্টের জন্য বা মোবাইল ইউজ করার জন্য একটা স্পেসিফিক টাইম রাখো। সেটাও যদি সম্ভব শুরুতে না হয়, তাহলে আমি ধরে নিলাম তুমি তোমার পড়াশোনার জন্য রাখছো। তো এই পড়াশোনার টাইমটুকুকে, যেটুকু সময় তুমি বরাদ্দ রাখছো শুরুতে আমি ধরে নিচ্ছি যে 5-6 ঘন্টা মিনিমাম, কারণ সামনে তোমার পরীক্ষা, আর এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে এত কথা। তো 5-6 ঘন্টা ডেইলি বেসিসে যদি তুমি মিনিমাম রাখো, আমি মিনিমামই ধরছি, ঠিক আছে, ম্যাক্সিমাম হলে তো ওয়েল অ্যান্ড গুড, মিনিমাম যদি তুমি 5-6 ঘন্টা করে ডেইলি বেসিসে রিভিশন পারপাসে রাখো বা পরীক্ষার পড়াশোনা করার জন্য রাখো, তাহলে কিন্তু সো এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশনস ইউ হ্যাভ টু রিমুভ। এটা কিন্তু ফার্স্ট অফ অল থিংস। এবার কিভাবে করবে, কেন করবে না, এই তর্কে আমি যাচ্ছি না। কেন করবে আর কেন করবে না এতদিনে হয়তো বুঝে গেছো, তাই হয়তো ভিডিওটা দেখছো। নিজের যদি কোনো স্ট্র্যাটেজি থাকতো, নিজের যদি কোনো ডিসিপ্লিন থাকতো, নিজের যদি কোনো মোটিভেশন থাকতো, তাহলে হয়তো এরকমভাবে তোমরা এখানে সেখানে সময় নষ্ট করে এরকম সেরকম ভিডিও দেখতে না। দেখো, আমি তোমাকে বারণ করছি না এরকম ভিডিও দেখো না, এরকম ভিডিও দেখো, অবশ্যই দেখো, শুধু এখানে কেন, নানান জায়গা থেকে তুমি দেখো, কিন্তু তুমি দেখে কি নিজের মধ্যে ইনকর্পোরেট করতে পারছো? জিজ্ঞেস করো নিজেকে। যদি না পারো, যদি শুধু ভিডিও দেখাই তোমার মানে সারমর্ম হয়, মানে তোমার যদি ভিডিও দেখাই ওয়েস্ট অফ টাইম হয়, তাহলে বলবো তুমি মোবাইল এক্ষুনি বর্জন করো। কারণ তোমার ওই মোবাইল তোমাকে বোকা বানাচ্ছে, সিরিয়াসলি বোকা বানাচ্ছে। বোকা বানিয়ে এটা বলছে যে আমি এক্ষুনি হয়তো পড়তে বসবো, বা আমি হয়তো কাল থেকেই শুরু করবো, তার আগে আমি ভিডিওটা চেক করে নিই, হয়তো এই ভিডিও থেকে আমি সেই পুশটা পেতে পারি, বাট ওই পুশ তোমার কোনোদিন লং লাস্টিং হবে না। তাই তোমাকে কিন্তু ফোন জিনিসটা, বা তোমার যদি আরও কোনো ডিভাইসেস থেকে থাকে, আমি ধরে নিচ্ছি শুধুমাত্র ফোন, সেই ডিভাইসেসগুলো বা সেই ফোনগুলোকে কিন্তু এখনই সরাও। আমি শুরুতেই বললাম এটা হয়তো একদিনের বিষয় নয়, এটা হয়তো 10 দিনেরও বিষয় নয়। যেভাবে তোমরা অ্যাডিক্টেড হয়ে গেছো, যেভাবে তোমাদের সময় নষ্ট তোমরা করে ফেলেছো বিভিন্ন রিলস দেখে, বিভিন্ন ভিডিওস দেখে, এন্টারটেনমেন্টের মধ্যে, তোমার ব্রেন কিন্তু ওই বোরিং পড়াশোনার মধ্যে ঢুকতে ইজিলি চাইবে না। তাই তুমি তোমার মাইন্ডের কন্ট্রোল নাও, তোমার মনকে তোমাকে কন্ট্রোল করতে দিও না। তাই ফোন তুমি কেন সরাবে না এই তর্কে আমি যাচ্ছি না, বা এটা নিয়ে এখন আর ডিসকাস করার মতো নেই, কারণ তোমরা যথেষ্ট গ্রো আপ, তাই ভিডিওটা নিশ্চয়ই দেখছো। তো ফোন জিনিসটা সরাও, বা আর যদি কোনো ডিস্ট্রাকশনস তোমার থেকে থাকে, ডিভাইসেসই শুধু নয়, অন্যরকম কোনো কিছুর অ্যাডিকশন থেকে থাকে, সেগুলোকে সরাও। শুরুতে সরাতে পারবে না,
কমাতে পারবে, সেই কমটাও যেন ভিজিবল হয়। মানে আমি দুদিন সাপোজ 2 ঘন্টার ফোন দেখেছি বা 3 ঘন্টার ফোন দেখেছি, আমার থার্ড ডে যেন সেটা 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টায় নেমে আসে, ফোর্থ ডে যেন সেটা 1.5 ঘন্টায় নেমে আসে। আমি কখনোই বলবো না 24 ঘন্টার মধ্যে একেবারে ফোন দেখো না, ফোন আমাদের দরকার। ফোন কেন, আমি সমস্ত ডিভাইসেসের কথাই বলছি, হয়তো আমাদের দরকার, আমাদের নিজের পড়াশোনার জন্য কিন্তু সেই মেটেরিয়ালসগুলো আমাদের ওখান থেকে নিতে হয়, সেটাও দরকার। কিন্তু মেটেরিয়ালস দেখার নামে ফোন অন্য কোনো কাজে স্ক্রিনিং করা একদম বন্ধ করো। প্রথম ধাপ কিন্তু এটাই। যদি তুমি প্রথম ধাপটা মনে করো নিজেকে কন্ট্রোল করতে পারবে, আর কোনো এদিক ওদিক না করে, আর কোনো এক্সটার্নাল মোটিভেশন না খুঁজে, তাহলে তুমি এখনই ফোন বন্ধ করো। বন্ধ নয়, সরিয়ে রাখো। পড়াশোনা ছাড়া ফোনটুকু আর ইউজ করো না তোমার এই স্টাডি সেশনটুকুর মধ্যে, কারণ তুমি 5 থেকে 6 ঘন্টা নিচ্ছ পড়াশোনার। এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু তোমার প্রথম যে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার যে সিটিংটা থাকবে বা সেশনটা থাকবে, বা 1 ঘন্টারই ধরলাম আমি ইনিশিয়ালি, সেই সিটিংটাই কিন্তু ফোন রাখবে না কাছে। দরকার হলে সেই 1 ঘন্টা পরে যে 10 মিনিটের ব্রেক তুমি নেবে বা 15 মিনিটের ব্রেক তুমি নেবে, সেই ব্রেকে গিয়ে একটু ফোনটা স্ক্রল করতে পারো, ইম্পর্টেন্ট কিছু মেসেজেস বা কিছু ছুটে গেছে কিনা, মানে বেরিয়ে গেছে কিনা। যদি না যায় তাহলে ফোনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে রাখো, আবার নেক্সট সেশনের জন্য প্রস্তুত হও। মিনওয়াইল কোনো কাজ থাকলে সেটাও করে আসতে পারো। নিজের ডিসিপ্লিন নিজেকে ডিসিপ্লিন করো, তাহলেই দেখবে ফোন ছাড়া কোনো বিষয় নয়, বা কোনো জিনিসকে ধরাও কোনো বিষয় নয়। নেগেটিভ জিনিস রিমুভ করা আর পজিটিভ জিনিসকে গ্যাদার করা, এটা কিন্তু কোনো বড় চ্যালেঞ্জ নয় যদি তুমি ডিসিপ্লিন হও। নাহলে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স তোমার ওপর কাজ করবে না, করলেও থার্ড ডে ফোর্থ ডে অবধি করবে, তারপরে তুমি নিজেই ভুলে যাবে তোমার একটা মোটিভেশন কাজ করছিল। ভালো লাগবে তখন ভাবতে অতীতের কথা, যে কি দারুণ করে তুমি 4 দিন পড়াশোনা করলে আর 5th ডেতে তোমার একেবারে গোল্লাই গেল সব। তো কথাগুলোকে শুধু কথার মতনই রেখো না, এগিয়ে নিয়ে যাও, লাইফে ইনকর্পোরেট করো যা তুমি শিখছো। ফার্স্ট স্টেপ যদি মনে করে থাকো নিজেকে ফার্স্ট স্টেপটার সাথে অভ্যস্ত করতে পারবে, যদি হ্যাবিচুয়েটেড ফিল করো উইথ দ্য ফার্স্ট স্টেজ দ্যাট ইউ হ্যাভ টু মিনিমাইজ ইয়োর ফোন, মানে ফোনের ব্যবহার, তাহলেই কিন্তু তুমি এই সেকেন্ড স্টেজে আসো। কেন? ওই যে বললাম আগে ডিসিপ্লিন হও, ডিসিপ্লিনটাই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, আমি বলে দিলাম। 2 নম্বর পয়েন্ট যেটা সবাই ফলো করা উচিত, দেখো হেয়ার অ্যান্ড দেয়ার মানে এদিক ওদিক তাকিয়ে, এদিক ওদিক প্রচুর বড় সিলেবাস, পরীক্ষার প্রস্তুতি, সবাই আমরা জানি একটা ভীষণ চাপের সৃষ্টি করে। পরীক্ষা নিজেই একটা চাপ, আর পরীক্ষা হলে পৌঁছানোর আগে যে চাপটার মধ্যে দিয়ে আমরা যাই, সে ছোট পরীক্ষা হোক, চাকরির কোনো পরীক্ষা হোক, কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, কোনো ট্রেনিংয়ের এক্সাম হোক, যে কোনো ধরনের এক্সাম, যে কোনো ধরনের এক্সাম আর কি, সমস্ত এক্সামই একটা স্ট্রেসের মধ্যে দিয়ে পাঠায়, খুব স্বাভাবিক। তার প্রস্তুতি তো একটা ইটসেলফ স্ট্রেস, আর যত বড় পরীক্ষা তার তত স্ট্রেস। তা বলে কি আমাদের ভয় পেয়ে বসে থাকলে হবে? কারণ আমার তোমার মতো ছেলেমেয়েরাই কিন্তু কোয়ালিফাই করছে পরীক্ষায়, তাহলে আমি তুমি কেন নয়, তাই না? তো তোমাকেও পারতে হবে, আমাদের সকলকেই পারতে হবে, সেই জন্যই এই প্রশ্নটা, মানে এই টপিকটা আমি বাংলায় আবারও করছি। যাই হোক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানে কি করবে, সেটা হচ্ছে তোমাদের যা সিলেবাস, সেই সিলেবাসটাকে আগে ডাউনলোড করো বা জেনে নাও, বা নিজেও পেন পেপারে নোট ডাউন করতে পারো যদি ডাউনলোডের সুযোগ না থাকে বা প্রিন্ট আউটের সুযোগ না থাকে। ঠিক আছে, ডাউনলোড করো, লিখে নাও, প্রিন্ট আউট করো, যেভাবে হোক সামনে রাখো, প্রত্যেকদিন পড়ার সময় সামনে রাখো। সেই সামনেটা কিন্তু মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে রাখার কথা আমি বলছি না, একদম হার্ড কপি। কারণ আগে আমাদের সিলেবাস মুখস্থ করতে হবে যে কোনো পরীক্ষার। কারণ তুমি কোন রাস্তায় হাঁটবে, কতটা পরিশ্রম করবে, তার জন্য তুমি টোটো ইউজ করবে কি, মানে টোটো ব্যবহার করবে কিনা, তুমি বাসে উঠবে কিনা, নাকি ট্রেনে যাবে, নাকি হেঁটে গেলেই তোমার কাজটা মিটে যাবে, সেই রুটটাকে তোমার আগে জানা উচিত। আর এই রুট হচ্ছে যে কোনো এক্সামের জন্য এক্সামের সিলেবাসটাকে ধরে তুমি 1 মাস, 15 দিন, 7 দিন এবং প্রত্যেক দিন, মানে এক একটি দিনের একটা টার্গেট সেট করে নাও যে এতগুলি চ্যাপ্টার তোমার এই পরীক্ষার জন্য বাকি, বা শুরু থেকে তুমি যদি পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে এতগুলো চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে এই পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষার 7 দিনের এই পরীক্ষার যে 6 মাসের প্রস্তুতি বা 3 মাসের প্রস্তুতি বা 1 বছরের প্রস্তুতি, সেটা তোমার 1 মাসে, মানে মাসে মাসে ভেঙে নিলে কিরকম হবে। ধরো সেপ্টেম্বর মাসের কথাই যদি আমি বলি, কি অক্টোবর মাসের কথাই বলি, অক্টোবর মাসে তোমাকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। অক্টোবর মাসে চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, মানে ঠিক চ্যাপ্টার হোক, একটা হোক, দুটো হোক, সেটা তুমি তোমার মতো করে সেট করে নেবে। তাহলে তোমাকে 15 দিনের মধ্যে এতটা কমপ্লিট করতে হবে। তাহলে 7 দিনে কতটা তুমি করবে, আর 1 দিনে কতটা করবে, মানে প্রত্যেক দিন কতটা করবে। তাহলে তুমি টার্গেট সেট করো যে এই চ্যাপ্টারটায় 120টা পেজ আছে, প্রত্যেক দিন তুমি এই চ্যাপ্টারটা তাহলে 3-4টে পেজ করে তুমি পড়বে। শুধু পড়বে নয়, তার অ্যানালাইসিস করবে, তাকে সম্পূর্ণ যেটুকুনি একদম নিংড়ে নেওয়া যায়, তার জিস্ট যতটুকুনি রিটেন করা যায়, সেটা তুমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে নেবে, একটা প্ল্যান বানিয়ে নেবে।
যাতে তোমার ওই একদিনটা, ধরো আজকে তুমি বানিয়েছিলে যে 3 নম্বর থেকে 6 নম্বর পেজ অবধি তুমি এই সাবজেক্টটা পড়বে, অন্য সাবজেক্টগুলোরও ঠিক এইভাবেই সাইমালটেনিয়াসলি তুমি করতে পারো। এই চ্যাপ্টারটা মানে এই টপিকটার আজকে তুমি 3 পাতা কি 4 পাতা পড়বে, পড়ে তুমি কি বুঝলে সেটা তুমি নোট ডাউন করে লিখবে। খুব ভালো কথা। এইরকম সময় তোমার হঠাৎ করে, এটা আমাদের সবার সাথে হয়, একটা আনসার্টেন কাজ পড়ে গেল, হতেই পারে তোমার শরীরটা খারাপ পড়ে গেল বা তোমাকে কোথাও চলে যেতে হলো, আজকের রুটিনটা তার মানে একদম গেল ঘেঁটে। সবার সাথে হয় এটা। আমরা রোজকার ডেইলি রুটিন ফলো করলেও একটা এরকম আনসার্টেন কাজ আসে, আর সেটাকে এনজয় করো। সেটাকে একদম ডিজার্টেড হয়ে কখনো মুখে স্যাডনেস এনো না যে কি যেন হয়ে গেল, আমার কি যেন একটা হলো না, এই হলো নাটাকে ফিল করতে দিও না। বরং এটা ভাবো যে ঠিক আছে আজকে হলো না, কালকে আমাকে এইগুলো কিন্তু অ্যাড করতে করতে যেতে হবে। এবার আজকের যে 6 ঘন্টার পড়া সেটা কালকে নিশ্চয়ই আমি 12 ঘন্টা পড়ে ফেলতে পারবো না, কিন্তু আমাকে কিন্তু এই বাকি যে কটা দিন আছে আমাকে কিন্তু আরও 1-1.5 ঘন্টা করে করে বাড়িয়ে ফেলতে হবে, কারণ আজকে আমি 6 ঘন্টা পড়াটা মিস করেছি। তো এইভাবে নিজেকে নিজের সাথে কথা বলো, মানে ব্রেনের মনের একটা কানেকশন তৈরি করো, যা তোমার ব্রেন ভাবছে তা তোমার জন্য মন থেকে তুমি করতে পারো, নিজেকে প্রেশার দিয়ে নয়। হ্যাঁ, তবে ডিসিপ্লিন মানে একটা ট্র্যাকে থাকতে গেলে নিজেকে একটু প্রেশার পুট করতেই হবে, নিজের সাথে যুদ্ধ করে নয়, তবে সেটা নিজেকে ভালোবেসে। 3 নম্বরে আমি এখন আলোচনা করব, যেটা আমি 2 নম্বর পয়েন্টে খানিকটা অবশ্যই ডিসকাস করলাম, সেটা হচ্ছে এই যে পড়বো আর লিখবো এই ব্যাপারটা। তবে আমি তোমাকে বলবো, যদি তোমার কাছে শর্ট টাইম থাকে, যদি তোমার কাছে অনেকটা সময় না থাকে, যে 6 মাস 1 বছরের প্রিপারেশন না হয়, যদি 2-3 মাসের প্রিপারেশন হয়, অনেক সময়টা তো হয়, কিছু কলেজের সেমিস্টার থাকতে পারে, এখন তো আর স্কুলেও সেমিস্টার বেসড হয়ে গেছে, তো সেগুলোও তো থাকতে পারে, তো সেগুলো 6 মাস করে আমি কিভাবে কভার করব। তো যদি শর্ট টাইম থাকে, ডেসক্রাইব কোয়েশ্চেন লেখার মানে কোয়েশ্চেন পড়া একরকম, আমি নিজে পড়ে নিজের সেলফ নোটের কথা বলছি, ঠিক আছে, সেলফ নোট কি করে তৈরি করবে সেটার কথা বলছি। তাহলে পড়বো যখন আমি, আমার কোচিংয়ের নোট থাকুক, নিজের নোট থাকুক, সব আমি অ্যাকিউমুলেট করব, এক জায়গায় করব, করে আমি কি বুঝলাম ওখানে আমি বুলেট ফরম্যাটে লিখবো, বা আমি ওখানে কোনো ডায়াগ্রাম এঁকে তাকে দিয়ে দিয়ে বুঝবো, ঠিক আছে, যেটাকে বলা হয় মাইন্ড ম্যাপ বা শর্ট নোটস বা এরকম অনেক টেকনিক্যাল টার্ম। বা তুমি নিজস্ব কোনো নোটসও মানে নিজের নোটসের কোনো প্রসেসও নিজে করতে পারো। অনেকে আছে স্টিকি নোটের ওপর কোনো একটা পার্টিকুলার একটা গোটা চ্যাপ্টারকে ছোট্ট একটা স্টিকি নোটের ওপর জিস্ট করে লিখে স্টিক করে রাখে। অনেকে আছে যারা হচ্ছে কার্ড হিসেবে বানায়। কিরকম কার্ড হিসেবে বানায় আমি বলছি, যে আজকে যে চ্যাপ্টারটা আমি পড়লাম বা যে টপিকটা পড়লাম, তাতে বোকা হোক, চালাক হোক, যেরকম ধরনের কোয়েশ্চেন সম্ভাব্য আছে, হতে পারে আর কি, সেটা আসুক পরীক্ষায় না আসুক ডাজন্ট ম্যাটার, কিন্তু ওই কোয়েশ্চেন্সগুলো নিজে ফাইন্ড আউট করে একটা কার্ডের মধ্যে লিখে রাখবো, একটা কাগজ, পিস অফ পেপার, কার্ড মানে এমনি কিছু নয়, একটা পিস অফ পেপার, সেটা লিখে রাখবো। এবং যখন আমি আজ থেকে 7 দিন পর 10 দিন পর রিভিশন করবো, তখন আমি কার্ডে যে কোয়েশ্চেন্সগুলো আমি লিখেছিলাম সেগুলোর জন্য আমি উত্তর দিতে পারি, সে যেমনই উত্তর হোক না কেন। আমি আবারও বলছি, কেন এই বোকা হলো আমি প্রশ্নগুলো লিখতে বললাম কেন, কারণ এই উত্তরগুলো হয়তো বোকা নয়, হয়তো ওখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন তোমাকে ভাবে জিজ্ঞেস করবে না, কিন্তু হতে পারে যে তুমি ওই জিনিসগুলো যখন অ্যাকিউমুলেট করছো, তখন একটা তোমার এমন নোট তৈরি হলো ওই কোয়েশ্চেনগুলোর আনসার তুমি করতে পারছো বলে, যে নোটটা হয়তো ইটসেলফ একটা কোয়েশ্চেন। তো এই জন্য আমি বলি স্টুডেন্টদের, যখন নিজের সেলফ স্টাডি করবে, কোচিংয়ের মতো পড়াক, তুমি তোমার অনলাইন কোচিংয়ের মতো পড়াক, তোমার প্রাইভেট টিউশনের মতো পড়াক, তোমার স্কুলের মতো পড়াক, সবাই সবার মতো করে পড়াক, কিন্তু পড়তে কাকে হবে? তোমাকে তো। তুমি যখন পড়তে বসবে তখন কিন্তু এই নোটস ব্যাপারটা কিন্তু হ্যান্ডি রেখো, সবসময় একটা কপি মেনটেন করো, প্রত্যেকটা সাবজেক্টের চাইলে সাবজেক্টে করতে পারো, খুবই ভালো ব্যাপার। তো এটা কিন্তু ওয়েস্ট অফ টাইম নয়, এটা সবাই মনে করে নোট বানানোটা একটা ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, তুমি যদি সব নোট মিলিয়ে একটা ভীষণ বড় নোট বানাতে যাও, তাহলে অবশ্যই সেটা ওয়েস্ট অফ টাইম। কিন্তু আমি যেভাবে বলছি যে তুমি সমস্ত নোটস এক জায়গায় করে নিজের নলেজগুলোকে জট ডাউন করে রাখবে, সেটা কিন্তু কখনোই ওয়েস্ট অফ টাইম না, বরং ইট ইজ সেভিং অফ টাইম। কেন? এটা পরবর্তীতে আজ না বুঝলেও 7 দিন 10 দিন 15 দিন 1 মাস পর যখন তোমার নতুন নলেজ আসতে শুরু করবে, আর এই পুরোনো নলেজগুলো আস্তে আস্তে ডিলিট হতে শুরু করবে, তখন সেই ক্ষেত্রে রিভিশন দেওয়ার সময় কিন্তু এইগুলোই তোমায় হেল্প করবে, এই শর্ট নোটগুলোই তোমায় শেখাবে কি করে তুমি মনে করবে, কি যারা পড়েছিলে তখন, আচ্ছা নোটস দেখে তুমি সেগুলো বুঝে যাবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে কিন্তু শর্ট নোটস বা মাইন্ড ম্যাপিং বা এই ধরনের কার্ড, এরকম স্টিকি নোট, সব কিছু ইউজ করে তুমি তোমার নোটস বানাতে পারো। একটা স্টুডেন্ট পড়ুয়া হয়ে ওঠাটা কিন্তু কোনো ব্যাপার না, পড়ার অভ্যেসটা তৈরি করো, পড়াটাকে ভালোবাসতে শুরু করো, অল্প করে ভালোবাসো, দেখবে নিজের পড়াটা না নিজের ভালোবাসার জায়গাটা তৈরি করে নেবে। নিজেকে ভয় দেখিয়ে দিও না, পড়া মানেই প্রচুর বই, প্রচুর সময়, প্রচুর বোরিং জিনিস, প্রচুর নোটস, লিখতে হাত ব্যথা করে, পড়তে মাথা ব্যথা করে, এইভাবে ভেবো না। পড়তে আমায় হবেই, কিছু করতে আমায় হবেই, আমি অল্প থেকে শুরু করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, হয়তো তখন আর সময় পাবো না। 3 নম্বর পয়েন্ট আমি অলরেডি ডিসকাস করলাম যে কীভাবে নোটস বানাবে বা কেন বানাবে।
কারণ আমি একটা লাইন ইউজ করলাম ওখানে যে আমাকে কিন্তু রিভিশনটা করতে হবে। এই রিভিশনটা কিন্তু 4th নাম্বার পয়েন্টে আমি ডিসকাস করবো। এই যে কোনো কিছু আমরা পড়ে হঠাৎ করে ভুলে যাই, আজকে পড়েছি আজকে মনে আছে, কালকে পরশু দিন এটা কিন্তু আস্তে আস্তে স্মৃতি থেকে ফিকে হয়ে যায়। কেন এই ফেড হয় মেমোরিটা? কারণ যেটা আমরা পড়ি সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে যায়। শর্ট টার্ম মেমোরি কিন্তু সবসময় ডিলিট হয় অটোমেটিক্যালি, ট্র্যাশ ফাইলের মতো। কিন্তু কেন হয়? কারণ আমাকে ওই জায়গায় অন্য নতুন নলেজ এসে গ্যাদার হয়। এবার প্রশ্ন আসবে, তাহলে শর্ট টার্ম মেমোরি কি আমরা এভাবে ভুলেই যাবো? না, মনে রাখতে তখনই পারবো যদি আমরা শর্ট টার্ম মেমোরিকে ঠিক লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে পারি। এই লং টার্ম মেমোরিতে ট্রান্সফার আমরা কিভাবে করব? একটা জিনিস ব্রেন বারবার পেতে পেতে না অভ্যস্ত হয়ে যায়, ঠিক সেরকমই শর্ট টার্ম মেমোরিতে যা যা আমরা গ্যাদার করেছি সেগুলোকে বারবার আমরা রিভিশন করব। এটা খুবই বোরিং কাজ আমি জানি, রিভিশন করবো সেটাই কিন্তু লং টার্ম মেমোরিতে চলে যাবে। আমি জানি এটা খুব বোরিং কাজ, এই একই জিনিস বারবার পড়া, বাট বিশ্বাস করো আজকে যে জিনিসটা তুমি পড়েছো কালকে একবার খুলবে, আজকে যদি তোমার পড়তে ওটা 1 ঘন্টা টাইম লাগে, কালকে ওটা হয়তো তোমার আধ ঘন্টা লাগবে, আর পরশু দিনকে ওটা 15 মিনিট লাগবে, তারপরের দিনকে 5 মিনিট লাগবে। এই বোরিং জিনিসটা তোমার ব্রেনে আস্তে আস্তে এমনভাবে বসে যাবে যে তুমি তো ভুলবেই না, বরং তোমার শর্ট টার্ম মেমোরি এতদিনের লং টার্মে পরিণত হয়েছে। আর এই লং টার্ম মেমোরি যা ভোলা খুব মুশকিল, তাই রিভিশন কিন্তু তোমার মাস্ট। শুধুমাত্র পড়লাম নোটস বানালাম তাই নয়, একদিন পর রিভিশন করতে হবে। যখন দেখবে 7 দিনের মধ্যে তোমার রিভিশন অন্তত 4-5 বার হয়ে গেছে, ঠিক আছে, যেটা 2 দিন না হলেও হবে, 10 দিনের মাথায় গিয়ে কিন্তু আবার থরো রিভিশন করবে, 15 দিনের মাথায় গিয়ে আবার রিভিশন করবে, 20 দিনের মাথায় গিয়ে আবার রিভিশন করবে। এইভাবে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর রিভিশন করবে, কারণ রিভিশনের মাত্রাটা তখন বাড়বে। কারণ ডে 1-এ তুমি যা শিখেছিলে, ডে 7-তে গিয়ে তোমার জিনিসের শেখার পরিমাণটা বেড়ে গেছে, 10-তে গিয়ে আরও বেড়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ যত পড়বে তত ভুলবে। আর এই ভুলতে দেওয়াটা যেন ফ্রিকুয়েন্ট না হয়। 100% যেন ভুলে যেও না। 90%, 95% রিটেন তোমায় করতেই হবে। বাকি যায় 4-5% ভুলবে, সেটা খুব ন্যাচারাল, সেটা এক্সামের আগে আবার একটু থরো রিভিশন একটা কভার আপ হয়ে যায়। তাই নিজেকে সবসময় এইভাবে বোঝাও, ছোট ছোট টার্গেট সেট করে পড়াশোনা করো, ছোট মানে সত্যি ছোট। আমি তোমাদের শুরুতেই বললাম যে ডেইলি বেসিসে একটা শিডিউল করো যে আজকে আমাকে এতটা পড়তে হবে এই টপিক থেকে, কালকে আমাকে অতটা পড়তে হবে এই টপিক থেকে। আজকের দিনটার জন্যই ভাবো, কালকেরটা নাই ভেবো। আজকেটা পড়ে তুমি কি বুঝলে নোট করো, শর্ট নোট করো। আমি কোনোটাই বড় কিছু করতে বলছি না তোমাদের। শর্ট নোটস থেকে সেইটাই তুমি রিভিশন করার জন্য গচ্ছিত রেখে দাও। তোমার নোটটাই তুমি রিভিশন করবে, সেই জন্য তুমি কিন্তু রেখে দাও। তোমার নোটস রিভিশন করতে গিয়ে যদি তোমার কোথাও বাঁধে, তাহলে বুঝবে তোমাকে আরো কনসেপ্টের ভেতরে ঢুকতে হবে, বা তুমি জিনিসটা আরো ভুলে যাচ্ছ। তখন তুমি সেই নোটসগুলোর হেল্প নাও, যে নোটসগুলো অ্যাকিউমুলেট করে তুমি তোমার শর্ট নোট বানিয়েছিলে। পড়াশোনার স্ট্র্যাটেজি এরকমই হওয়া উচিত। এভাবেই আমি পড়াশোনা করেছি, এভাবেই তোমাদের পড়াশোনা করতে বলছি। জানি এতগুলো টিপস শেয়ার করতে করতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাহলেও আমি 5 নম্বর টিপস বলে আজকের ভিডিওটা শেষ করছি এখানে। সেটা হচ্ছে 5 নম্বর টিপস, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে কিন্তু অ্যাওয়্যার অফ থাকবে, সচেতন থাকবে। পরীক্ষা হতে পারে এমসিকিউ বেসড, পরীক্ষা হতে পারে ডেসক্রিপটিভ বেসড, পরীক্ষা হতে পারে শর্ট কোয়েশ্চেন বেসড। তো এইরকম নানান রকমের কোয়েশ্চেন্স একটা পরীক্ষায় থাকতে পারে। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু সেই প্যাটার্নগুলো, কোয়েশ্চেন্স তুমি নাই জানতে পারো, ধরো তোমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সও তোমার হাতে নেই, কিন্তু তুমি জানো যে এই পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপেরই কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থাকলে তো খুবই ভালো, তোমার একদম প্যাটার্ন নিয়ে ভাবার কোনো চিন্তাই নেই, ওই প্যাটার্ন ধরেই তুমি সলভ করবে। আর যদি তোমার কাছে প্যাটার্ন জানা থাকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স না থাকে, তাহলে তুমি প্যাটার্ন ধরেই তুমি পরীক্ষার প্রস্তুতি নেবে। ঠিক আছে, প্যাটার্ন ধরে পরীক্ষার প্রস্তুতি কিরকম, ধরো এমসিকিউ বেসড, তাহলে তুমি খুঁটিয়ে প্রত্যেকটা লাইন থেকে নোটস বানাতে পারবে। যদি ডেসক্রিপটিভ বেসড হয়, তাহলে কোনো নোট বা কোনো কোয়েশ্চেন্স কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি পড়তেই বুঝে যাবে। তাই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে সেই প্যাটার্নটা জানাটা ঠিক সিলেবাস জানার মতনই কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া তুমি কিন্তু তোমার পুরো পড়া বা তোমার পুরো প্রস্তুতি কিন্তু জলে চলে যেতে পারে। এবং তুমি পরীক্ষার সময় কিন্তু এই অজুহাতটাও দিতে পারো যে আমি কিন্তু পরীক্ষায় সময় পাইনি। কেন? তুমি যে পরীক্ষা দেওয়ার বা পরীক্ষায় লেখার অভ্যেসটা তুমি তৈরি করোনি। ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেনের এক্সামে কিন্তু আমরা এই অজুহাতটা সবাই কম বেশি শুনি, বা এগুলো কিন্তু আমরা নিজেরাও ফেস করেছি ছোটোবেলায়, যে লিখতাম, জানতাম, শেষ করতে পারিনি। এটা কিন্তু কলেজ লেভেলেও হয়, কারণ অনার্স পেপারে অনেক লিখতে হয়। সব জানা থাকলেও কিছু সময় কিন্তু লাস্টে গিয়ে কলম চলে না, হয়তো আমরা বাড়িতে সেইটার জন্য পুরোপুরি প্রস্তুতি নিই না, শুধুমাত্র পড়ে যাই, প্রিপারেশন নিয়ে যাই, সব এখানে রাখি, হাতটাও তার সাথে সমানে চালাতে হবে, সেটা মাথায় রেখো, নাহলে এখানটা কিন্তু এই অবধি এক্সিকিউট হবে না। তাই সমস্ত প্রস্তুতি কিন্তু জলে চলে যেতে পারে যদি না তুমি পুরো পেপারটা জেনে বুঝেও ছেড়ে দিয়ে আসো, লিখতে না পারো।
ঠিক আছে? তো আশা করি এত দূর অবধি ভিডিওটা ভালো লেগেছে সকলের। যদি ভালো লেগে থাকে আর তোমাদের মনের মতো করে উত্তরগুলো দিতে পারি, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর যে কোনো রকমের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের মেসেজ করো, সেটা যে কোনো মাধ্যম থেকেই হতে পারে, এবং কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো। অপেক্ষায় থাকবো। নমস্কার।